2026-27 সিজনের ট্রান্সফার উইন্ডো অলমোস্ট শেষের দিকে, কিন্তু এখন পর্যন্ত আমরা 2022 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন এবং 2026 ওয়ার্ল্ড কাপ ফাইনালিস্ট আর্জেন্টিনার কোনো প্লেয়ারকে বিগ ক্লাবে মুভ করতে দেখি নাই। এখন একটু ক্লিয়ার করা উচিত যে বিগ ক্লাব বলতে আমি আসলে কাদেরকে মিন করছি। এই 26-27 সিজনে আপনি কোন টিমগুলাকে ইউসিএল এর পটেনশিয়াল চ্যাম্পিয়ন হিসেবে দেখেন? আনসার আসবে অবশ্যই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি, সবচেয়ে বেশিবার ইউসিএল জেতা রিয়াল মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের ডোমেস্টিক রাইভাল হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা, জার্মানির বায়ার্ন মিউনিখ, কিংবা ইপিএল চ্যাম্পিয়ন আর্সেনাল এবং একই সাথে ইপিএল এর লিভারপুল কিংবা ম্যানচেস্টার সিটি। এই ক্লাবগুলোতে কি এই ট্রান্সফার উইন্ডোতে আর্জেন্টিনার কোনো প্লেয়ার কি মুভ করছে? করে নাই। বিগ ক্লাবে মুভ করাদের মধ্যে একমাত্র ভ্যালেন্টিন বার্কোর লিগ ওয়ানের স্ট্রাসবার্গ থেকে চেলসিতে মুভ করছে, এটাকে ধরা যায়। কিন্তু এই চেলসি কিন্তু বেশ কয়েক বছর ধরে তারা প্রিমিয়ার লিগ জিতে না এবং গত সিজনটাও তারা বাজে পারফর্ম করছে, যে কারণে এইবার তারা কিন্তু কোনো ইউরোপিয়ান কম্পিটিশনে নাই। সো ভ্যালেন্টিন বার্কো টু চেলসি, এই ডিলটাকে যদি সাইডে রাখি, আরেকটা ডিলের মেনশন করা যায়, সেটা হচ্ছে ক্রিশ্চিয়ান রোমেরো টু অ্যাথলেটিকো মাদ্রিদ। এই অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু লা লিগার এক বিগ টিম, তারা রেগুলার বেসিসে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনাকে চ্যালেঞ্জ জানায়। তারা কিছু সময়ের জন্য লা লিগার রেসেও থাকে, সবসময় তো তারা জিতে না। ইউসিএল এ তারা মাঝে মধ্যে দু একটা বিগ ম্যাচও জিতে যায়। এই হিসাবে অ্যাথলেটিকো মাদ্রিদকে কোনোভাবে তো বিগ টিমের মধ্যে ধরা যায়, বাট এই ডিলটা নিয়ে কিন্তু আর্জেন্টিনা ফ্যানরাও খুব একটা খুশি না। এবং যেটা বললাম যে ইউসিএল জেতার মতো টিম কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ না। তার মানে যে টিমগুলোকে আমরা বিগ টিম ধরতেছি, যারা ইউসিএল জিততে পারে কিংবা টপ 5 লিগের লিগ জিততে পারে, এইরকম ক্লাবে কিন্তু আর্জেন্টিনারা মুভ করে নাই। এখন আর্জেন্টিনারা কেন রেগুলার বেসিসে এরকম বিগ ক্লাবে মুভ করতে পারে না, এবং বছর সিজন শেষে যে ইউসিএল উইনার হয় সেই ইউসিএল উইনিং টিমে কেন আর্জেন্টিনাকে আমরা খুঁজে পাই না? এখন যে টিমগুলোর নাম নিলাম, পিএসজি, রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি, লিভারপুল, বায়ার্ন মিউনিখ, আর্সেনাল কিংবা বার্সেলোনা, এই টিমগুলো অ্যাকচুয়ালি কোন ফরমেশনে খেলে, কোন সিস্টেমে খেলে? এই টিমগুলো ম্যাক্সিমাম টাইম হয় 4-3-3 অর 4-2-3-1, এই দুই সিস্টেমে খেলে। এই দুইটা ফরমেশনে কিন্তু হচ্ছে উইং বেস সিস্টেম। এখন আর্জেন্টিনার যে ফুটবলাররা উঠে আসে, ট্যাঙ্গো ফুটবলার দেশ আর্জেন্টিনায় ম্যাক্সিমাম কিন্তু আসে পিচের সেন্টারে খেলতে পছন্দ করা নাম্বার 10। এখন যেই দেশের প্লেয়াররা ম্যাক্সিমাম টাইম পিচের সেন্টারে খেলতে পছন্দ করে, তারা কিন্তু সেই দেশের থেকে কিন্তু ভালো করে উইঙ্গার উঠে আসে না। এটা নিয়ে আমি কিন্তু আগে অনেকবার আলোচনা করছি। যেই দেশে ভালো উইঙ্গার উঠে আসে না, তারা কিন্তু এখনকার যে ফুটবলের মডার্ন ফুটবলের ট্রেন্ড, বিগ ক্লাবগুলোর যে ট্যাকটিক্সের তারা খেলে, যে সিস্টেম তারা খেলে, সেই উইং বেস সিস্টেমে কিন্তু আর্জেন্টাইন প্লেয়াররা ক্লিক করে না। যেই কারণে ডি মারিয়া এবং লাভেজি বাদে কোন আর্জেন্টাইনকে কিন্তু আমরা বিগ ক্লাবে দেখি নাই। হ্যাঁ, একটা সময় তেভেস, আগুয়েরো, হিগুয়েন, এরা কিন্তু বিগ ক্লাবের ফরওয়ার্ড লাইনে খেলছে, বাট এরা কিন্তু সবাই ছিল হয় নাম্বার 9 আর নয় সেকেন্ড স্ট্রাইকার। লিওনেল মেসিকে আমি যদি বাদ দিয়ে আলোচনাটা করি, বাট এখন যেটা দেখতেছি আমরা আর্জেন্টিনায় কিন্তু সেরকম ডি মারিয়া বলি, লাভেজি বলি, এরকম কোয়ালিটির উইঙ্গার উঠে আসে না। যেই কারণে রিয়াল মাদ্রিদ বলি, পিএসজি বলি, বায়ার্ন মিউনিখ বলি, আর্সেনাল বলি, এইসব ক্লাবের অ্যাটাকিং লাইন আপে কিন্তু কোনো আর্জেন্টাইন নাই। এখন ফরওয়ার্ড লাইন যদি বাদ দিই, মিডফিল্ড এবং ডিফেন্সের বেলায় যদি আসি, মিডফিল্ডে কিন্তু ম্যাক্সিমাম টাইম এই যে 4-3-3 বলি অথবা 4-2-3-1 বলি, নাম্বার 6 এবং নাম্বার 8, এই দুই রোলের প্লেয়াররাই কিন্তু টিমের খেলাটা ঠিক করে দেয়, টিমের খেলাটা কন্ট্রোল হয় এই দুই ক্যাটাগরি প্লেয়ারদেরকে দেয়। এখন দেখতে হবে যে আর্জেন্টিনার নাম্বার 6 এবং নাম্বার 8 কেমন প্রোগ্রেস করে। আর্জেন্টিনার এই গোল্ডেন টাইমটা তো যদি ফেরত যাই, নাম্বার 6 এবং নাম্বার 8 রোলে আর্জেন্টিনা কারা ছিল? এনজো ফার্নান্দেস, ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো ডিপল, লিয়ান্দ্রো পারেদেস, এজুকেল প্যালাসিওস, জিওভানি লো সেলসো, এদের মধ্যে এনজো ফার্নান্দেস এবং ম্যাকঅ্যালিস্টার এরা কিন্তু খেলছে ইপিএল এর বিগ ক্লাব চেলসি এবং লিভারপুলে। এরা কেউ তো ইউসিএল জিতে নাই, বাট ম্যাকঅ্যালিস্টার কিন্তু লিভারপুলে হয়ে প্রিমিয়ার লিগ টাইটেল জিতছে। আবার এনজো ফার্নান্দেস কিন্তু চেলসির ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতছে, ইউসিএল উইনার পিএসজি কে হারে। সো এই দুইটা প্লেয়ার নাম্বার 8 হিসেবে খেলতে পারে, নাম্বার 6 হিসেবে খেলতে পারে, বাট নাম্বার 8 হিসেবে ম্যাক্সিমাম টাইম তারা তাদের ক্লাবে খেলা থাকে এবং নাম্বার 8 হিসেবে কিন্তু তারা সাকসেসফুল ছিল এবং বিগ ক্লাবেও খেলছে। রদ্রিগো ডিপল সে তার
এই প্রাইম টাইমটাতে কিন্তু বিগ ক্লাবে খেলতে পারতো, সে কিন্তু ওই অ্যাটলেটিকো মাদ্রিদে গেছে, যে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে কিন্তু আমরা লা লিগার বিগ টিম হিসেবে ধরতে পারি। এবং অ্যাটলেটিকো মাদ্রিদে তার লাস্ট সিজনটা বাদ দিলে সে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদে একটা ক্রুশাল প্লেয়ার ছিল। লিয়ান্দ্রো পারেদেস তার ক্লাব ক্রিয়েট এতটা রিচ না, বাট সেও কিন্তু একটা টাইম ভালো টাইম কিন্তু সে প্যারিস সেন্ট জার্মানি খেলছে, পিএসজি এর হয়ে কিন্তু সে ইউসিএল ফাইনালও খেলছে। তার মানে সে যে নাম্বার 6 রোলে খেলে, এবং সে নাম্বার 6 রোলে খেলে কিন্তু একটা বিগ ক্লাবে খেলে, একটা বিগ ইউসিএল যে বিগ স্টেজ সেটা কিন্তু সে খেলছে। এজিকুয়েল পালাসিওসের কথা বলতে হয় যে ইনজুরি প্রোন এই প্লেয়ারটা কিন্তু তার ইনজুরির কারণে তার ফুল পটেনশিয়ালে কিন্তু সে যাইতে পারে নাই। বাট এই এজিকুয়েল প্যালাসিওস কিন্তু বায়ার লেভারকুসেনে হয়ে বুন্দেসলিগা দিচ্ছে বায়ার্ন মিউনিখকে পিছনে ফেলে। তার মানে নাম্বার 6 বলে নাম্বার 8 বলে এজিকুয়েল প্যালাসিওসও কিন্তু এই কয়েক বছরে মানে বিগ ক্লাবে খেলার অথবা একটা বিগ অ্যাচিভ করা, টপ 5 লিগ জেতার মতো যে অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্ট কিন্তু তার মধ্যে ছিল। এখন যেটা হইতেছে, রদ্রিগো ডি পল এবং লিয়ান্দ্রো পারাদেস এরা কিন্তু টপ 5 লিগের নাই, টপ টায়ার ফুটবল থেকে এরা বাইরে, এবং টপ টায়ার ফুটবলে এরা কাম বেকার করতেছেও না। এজিকুয়েল পালাসিওসেরও ক্যারিয়ারটা গ্রো করার সম্ভাবনা কম, সে যেহেতু ইনজুরি প্রন, যে কারণে তাকে কোনো বিগ টিমে তার প্রতি ইন্টারেস্ট দেখাও না, এবং সে যদি বায়ার লেভারকুসেন ছাড়াও সে কোনো ভালো টিমে সে যাচ্ছে না। এনজো ফার্নান্দেস এবং অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এই দুজনের চান্স আছে যে নাম্বার 6 রোল বলি নাম্বার 8 রোল বলি এই দুই রোলে খেলেও যে বিগ টিম গুলোর নামে আমি নিছি সেই বিগ টিম গুলো মুভ করা। ম্যাকঅ্যালিস্টারের লাস্ট সিজনে ফর্মটা বাজে ছিল, এই সিজনে সে ফর্মটা রিকভার করবে কিনা সেটার উপর ডিপেন্ড করবে যে তার ফর্মটা রিকভার করেছে আগের লেভেলে ব্যাক করছে কিনা, কিংবা লিভারপুল প্রিমিয়ার লিগের টাইটেল এসে ফাইট দিয়ে প্রিমিয়ার লিগ আবার জিততে পারতেছে কিনা, কিংবা ইউসিএল এর জন্য ফাইট দিতে যাচ্ছে না, এটা দেখার বিষয়। এনজো ফার্নান্দেসের এখনো সেই ক্যালিভার আছে বিগ ক্লাবে খেলার, সে চেলসিকে নিয়ে চেলসি একটা ভালো স্ট্রং কামব্যাক দিতে পারে কিনা আলোনসোর সাথে, এটা দেখার বিষয়। কিংবা এনজো ফার্নান্দেস নেক্সট উইন্ডোতে সে কোনো বিগ ক্লাবে মুভ করতে পারে কিনা, এই উইন্ডোতেও কিন্তু এখনো একটা পসিবিলিটি আছে ম্যান সিটি তাকে সাইন করানো, যদিও ডে বাই ডে এটার চান্সটা কমতেছে। এছাড়া কিন্তু আর্জেন্টিনার পাইপলাইনে যারা আছে এর মধ্যে কিন্তু নাম্বার 8 রোলে কেবলমাত্র ভ্যালেন্টিন বার্কোই আছে, যে কিনা চেলসিতে মুভ করছে, ইপিএল এর বিগ টিম, যদিও বা তাদের রিসেন্ট পারফরমেন্স ভালো না। এই ভ্যালেন্টিন বার্কো যদি ডেভেলপ করতে পারে তাহলে যে বিগ টিমগুলো আমি নাম নিলাম সেই বিগ টিমগুলো সে হয়তো বা মুভ করতেও পারে। এছাড়া যারা আছে পাইপলাইনে ইকুই ফার্নান্দেজ, অ্যালান ভারেলা কিংবা এনজো বার্নেচিয়া, এরা কিন্তু নাম্বার 6 প্রোফাইল। এরা যদি ডেভেলপ করতে পারে তো ইন ফিউচারে হয়তো বা মুভ করতে পারে, বাট এখানে মেইন পয়েন্টটা কি, এদেরকে কিন্তু ডেভেলপ করতে হবে। এর পিছনে যদি আসে ডিফেন্স লাইন এবং গোলকিপিং লাইনে যদি বলি, এইখানে কিন্তু আর্জেন্টিনা নিয়ে আশাবাদী হওয়ার সম্ভাবনা কম। স্পেশালি ফুল ব্যাক অপশনটা তো হচ্ছে আর্জেন্টিনার বাই ন্যাচারাল সবচাইতে উইক জোন। সো যেখানে আর্জেন্টিনা এই ন্যাচারাল ফুলব্যাকই পায় না, সেখানে এই টপ বিগ টিম গুলায় যে আর্জেন্টিন ফুলব্যাক থাকবে এই আশাটা করাও কিন্তু বোকামি। সেন্টার ব্যাকে যদি যায়, লাস্ট কয়েক বছর ধরে আর্জেন্টিনার বেস্ট সেন্টার ব্যাক হচ্ছে ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ। এই দুইজন কিন্তু এতদিন ইপিএল এর বিগ সিক্স যেই ক্লাবগুলোকে বলা হয় এর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহাম হটস্পার, এই দুইটা ক্লাবে কিন্তু তারা খেলে আসে। এর মধ্যে রোমেরো তো অলরেডি এটিএমে চলে গেছে। সো ওরা দেওয়া যায় না যে এরা কখনো বা যে বিগ টিম গুলার নাম নিলাম সেই বিগ টিম গুলাতে যাবে। এছাড়া গোলবারে আসলে আর্জেন্টিনার পটেনশিয়াল এরকম কেউ নাই। এমি মার্টিনেজ ওয়ার্ল্ড কাপে একটা ভালো মানে আর্জেন্টিনা হয়ে যে লেভেলে পারফরমেন্স দিচ্ছে, তারপরে কিন্তু সে সেইভাবে বিগ ক্লাবের অ্যাডমিশনে আসতেছে না। প্রায় প্রতি সিজনেই সে অ্যাস্টন ভিলাকে ফেয়ারওয়েল জানায়, তারপর দেখা যাচ্ছে কোনো ক্লাব তারপরে ইন্টারেস্ট দেখায় নাই, যে কারণে সে আবার সেই অ্যাস্টন ভিলাতেই কন্টিনিউ করতেছে। সো এখানে আর্জেন্টাইনরা কেন আসলে বিগ ক্লাবে যায় না, এটা ম্যাক্সিমাম এটা যেটা বললাম যে 4-3-3 এবং 4-2-3-1 এই দুই সিস্টেমে যেহেতু উইং বেস প্লেয়ারদের বেশি দরকার হয়, এবং আর্জেন্টিনা যেহেতু উইং বেস প্লেয়ার সেভাবে প্রডিউস করে না, সেই কারণে কিন্তু এই বিগ টিম গুলায় ফ্রন্ট লাইনে কিন্তু আর্জেন্টিনদের আমরা সেভাবে দেখতেছি না আগের মতো, যেভাবে আমরা মেসি, ডি মারিয়া, আগুয়েরো, হিগুয়েনদেরকে দেখতাম। এবং মিডফিল্ডের নাম্বার 6 বলে নাম্বার 8 বলি আর্জেন্টিনা নাম্বার 8 প্রডিউস করছে লাস্ট কয়েক বছরে বেশি, এনজো ম্যাকঅ্যালিস্টারের মতো। বাট এই নাম্বার 8 প্রোডাকশন পাইপলাইনে যারা আছে সেরকম কিন্তু নাম্বার 8 নাম্বার 6 এরকম খুব হাই পটেনশিয়াল দেখা যাইতেছে না, যারা কিনা এই সামনের কয়েক বছরে তো বিগ ক্লাবে মুভ করতে পারে।
ডিফেন্সের বেলাও সেম। তবে এখানে একটা রিয়েলিটি কি, আর্জেন্টাইনরা কিন্তু তাদের কমফোর্ট জোন থেকে সহজে বের হতে চায় না। এখন এই কমফোর্ট জোনটা কি, তারা যেই রোলে খেলতে পছন্দ করে সেই রোলটা যেই ক্লাব এবং যেই ম্যানেজার তাকে অফার করবে সেই ক্লাবেই সে স্টে করবে, এবং যেই ক্লাবে সে খেলতেছে সেই ক্লাবটা ইউসিএল এর জন্য ফাইট করুক কিংবা লিগের জন্য, লিগ টাইটেলের জন্য ফাইট করুক, তার থেকে বড় কথা সেই ক্লাবে যদি আর্জেন্টাইন প্লেয়ারটা ওয়েল অ্যাকসেপ্টেড হয় বাই টিমমেটস, বাই বোর্ডস অর বাই দ্য সাপোর্টার্স, তারা কিন্তু সেই ক্লাবের প্রতি ইমোশনালি অ্যাটাচড হয়ে যায়, এবং এই ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে তারা কিন্তু অন্য কোনো বিগ ক্লাবে মুভ করে না, সেই মিড টেবিল ক্লাবে কিন্তু পড়ে থাকে, যেমনটা আমরা জীবনে লো সেলসোর বেলায় দেখতেছি। সে এই লা লিগার ভিয়ারিয়াল কিংবা বেটিস এখানে সে খুব বেশি কমফোর্ট ফিল করে এবং ঘুরে ফিরে কিন্তু সে এইখানেই থাকতেছে, সে কিন্তু অন্য কোনো ক্লাবে সুইচ করতেছেও না। ক্রিশ্চিয়ান রোমেরো এতদিন টটেনহামে কেন করেছিল, আনসারটা সেম। কিংবা রদ্রিগো ডি পল কিংবা অ্যাটলেটিকো মাদ্রিদে এতগুলো আর্জেন্টাইন কেন আসছিল, ওই যে একই কমফোর্ট জোন, এখানে এসে তাদের ভালো লাগছে, তাদের আর্জেন্টিনার ভাই ব্রাদাররা বেশি ছিল। এইসব কারণে আর্জেন্টাইনরা কিন্তু মানে বিগ ক্লাবে খুব একটা মুভ করে না, তারা যেখানে মনে হইতেছে যে তারা ভালো আছে তারা ওইখানে কিন্তু স্টে করে যায়। আবার বিগ ক্লাবে খেলা একটা চ্যালেঞ্জ হচ্ছে, সেখানে কিন্তু অনেক কম্পিটিশন হয়, প্রত্যেকটা প্লেয়ারের সাথে কিন্তু তার অন্য কোনো টিমমেটের পজিশনটা ধরে রাখার একটা ভালো কম্পিটিশন ফেস করে আসতে হয়। তো এই কম্পিটিশনটা উইন করার জন্য তাদেরকে কিন্তু আরো বেশি ডেডিকেটেড হইতে হয়, আরো বেশি ভার্সেটাইল হতে হয়, আরো বেশি হার্ড ওয়ার্কিং হতে হয়। কিন্তু যেটা বললাম, আর্জেন্টিনা তাদের কমফোর্ট জোনটা খুব কমই স্যাক্রিফাইস করে, যেই কারণে তারা এই চ্যালেঞ্জটা আসলে নেয় না যে আমি একটু আমার টিমমেটের সাথে কম্পিটিশন করে টিমে আমার পজিশনটা ফিক্স করবো, অথবা আমার কমফোর্ট জোনের বাইরে গিয়ে ডিফারেন্ট রোলে আমি নিজেকে ডেভেলপ করবো। এটা আর্জেন্টিনার খুব, এই চ্যালেঞ্জটা আর্জেন্টিনা খুব কম নেয়, যেই কারণে আর্জেন্টাইনরা কিন্তু এই বিগ ক্লাবে খুব বেশি মুভ করতেও চায় না আসলে নিজের থেকে, তারা মিড টেবিল ক্লাবেই তারা স্টে করে, অথবা লা লিগা সিরিয়ার যেই ক্লাবগুলায় তারা নিজের কমফোর্টেবল জোনে পজিশনে খেলতে পারছে সেই পজিশনে কিন্তু তারা থেকে যায়। এবং এখানে আরেকটা ম্যাটার, সেটা হচ্ছে যে আর্জেন্টিনার প্লেয়ারদের মিডিয়া হাইপ কিন্তু অনেক কম। তাদেরকে আর্জেন্টিনার ওই টিওয়াইসি স্পোর্টস, টিএনটি স্পোর্টস এই টাইপ মিডিয়া বাদ দিয়ে, মুন্ডো আলবিসেলেস্তের মতো মিডিয়াগুলো বাদ দিয়ে কেউ অন্য কোনো মিডিয়া কিন্তু সেভাবে হাইপ করে না, এবং যে কারণে বিগ ক্লাবগুলো তাদের প্রতি ইন্টারেস্টও কম দেখায়। এবং এখানে এজেন্টের কথাও মেনশন করতে হয়, এই এজেন্টগুলোও কিন্তু বিগ ক্লাব ম্যানেজ করে দেয়, কিন্তু আর্জেন্টিনার প্লেয়ারদের যেই এজেন্টগুলো থাকে ওরাও কিন্তু আসলে বিগ ক্লাবের সাথে ওরকম ভালো নেগোসিয়েশন করতে পারে না। দ্যাটস ওয়াই আমরা যেটা দেখি যে আর্জেন্টাইন প্লেয়াররা বিগ ক্লাবে কম মুভ করে, এবং সিজন শেষে যখন ইউসিএল ফাইনালিস্ট, সেমিফাইনালিস্টদের আমরা দেখি, উইনারদেরকে আমরা দেখি, সেই টিমে কিন্তু কোনো আর্জেন্টাইন থাকে না। এখন কথা হচ্ছে যে আর্জেন্টিনার জন্য আসলে কোনটা ভালো, প্লেয়ারদের বিগ ক্লাবে মুভ করা নাকি এরকম মিড টেবিল ক্লাবে নিজের কমফোর্ট জোনে পড়ে থাকাটা? এখন দুইটারই প্রশ্ন আছে। বিগ টিমে যদি মুভ করে, তার মানে বিগ টিমে যে সে যখন টিকে আছে, তার মানে হচ্ছে কি সে তার টিমমেটদের সাথে চ্যালেঞ্জটা ওভারকাম করে তার পজিশনে যে রাইভাল আছে সেই রাইভালকে বিট করে সে কিন্তু ক্লিক করে গেছে। তার মানে আর্জেন্টিনার এই প্লেয়ারটার মধ্যে ডেডিকেশন ভালো ছিল, সে নিজে থেকে কিন্তু সেলফ মোটিভেটেড হয়ে নিজেকে ডেভেলপ করছে। আবার যদি বিগ ক্লাবে যায়ও, সেখানে যদি গেম টাইম না পায়, তাহলে কিন্তু একই সাথে প্লেয়ারটার গেম টাইম কমে যায়, তার শার্পনেসটা কমে যায়, এবং বেঞ্চে বসে থাকতে থাকতে তার কিন্তু কনফিডেন্সটা লো হয়ে যায়। আবার সে যদি মিড টেবিল ক্লাবে খেলে, যেখানে সে কমফোর্ট ফিল করতেছে বেশি, সেখানে জিনিসটা হয় সে কিন্তু ওই চ্যালেঞ্জটা ফিল করে না যে নিজের ডেভেলপ করতে হবে, সে যেরকমটা আছে সে সেরকমটাই থেকে যায়। এটা একটা নেগেটিভ ইস্যু। পজিটিভ ইস্যু এটা হচ্ছে যে সে গেম টাইম পাচ্ছে, সে প্লেয়ারটার কনফিডেন্সটা ধরে রাখতেছে। গেম টাইম এবং কনফিডেন্স এই জিনিসটা কিন্তু আলটিমেটলি ন্যাশনালেও গিয়ে তা রিফ্লেক্ট করে। সো দুই দিকেই প্রোস কনস আছে, বিগ টিমে খেলুক বা না খেলুক। এখানে জিনিসটা যেটা হচ্ছে, প্লেয়ারদের অ্যাকচুয়ালি আলটিমেটলি ন্যাশনাল টিমের উপর ডেডিকেটেড থেকে তাদেরকে আসলে মাইন্ডসেটটা এরকম গ্রো করতে হবে, আমি ন্যাশনাল টিমের হয়ে খেলি কিংবা ক্লাবের হয়ে খেলি, আমার আসলে সবসময় নিজের ডেভেলপ করতে হবে, নিজের একটু ভার্সাটাইল করতে হবে, একটু হার্ড ওয়ার্কিং হতে হবে, যেটা আলটিমেট বেনিফিটটা সে তার পার্সোনাল ক্যারিয়ারও পাবে, এবং সেখান থেকে কিন্তু আর্জেন্টিনার ন্যাশনাল টিমও বেনিফিটেড হবে। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আশা করি সাথে থাকবেন।